প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। সাথে আছি আমি ডায়না জারিন। শুরুতেই শিরোনাম। ডারউইনে নিজেদের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন টাইগারদের। 198 রানে অল আউট অস্ট্রেলিয়া, হাসান মাহমুদের 6 উইকেট। ডিআরএস এর সিদ্ধান্ত নিয়ে বিতর্ক। স্মিথ বলছেন প্রযুক্তি বাঁচিয়ে দিয়েছে, লাইন লেন্থ ধরে রেখেই সফল হাসান মাহমুদের মন্তব্য। রাজনীতির কারণেই টালবাহানা করছে ভারত, বলছেন ইমরোজ আহমেদ। ক্রিকেটকে অস্ত্র বানিয়ে এমন কাণ্ডের প্রভাব পড়তে পারে বিশ্বকাপে। জমকালো আয়োজনে ফুটবলারদের পরিচয় করালো মোহামেডান স্পোর্টিং ক্লাব। নতুন মৌসুমে চ্যাম্পিয়ন লক্ষ্য সাদা কালোদের। ডারউইনে টাইগারদের স্বপ্নের দিন। হাসান মাহমুদের বিধ্বংসী বোলিংয়ের পর মুমিনুল তানজিদের ব্যাটে প্রতিরোধ। প্রথম দিন শেষে 102 রানে পিছিয়ে থাকলেও টাইগারদের হাতে আছে 9 উইকেট। এর আগে 198 রানে অল আউট হয় অজিরা। হাসান একাই নিয়েছেন 6 উইকেট। দারুণ ডিজাস্টার। অস্ট্রেলিয়ার বিখ্যাত সংবাদ মাধ্যম ফক্স ক্রিকেট প্রথম দিন শেষে ম্যাচে অজিদের অবস্থান তুলে ধরেছে ঠিক এভাবেই। তবে টাইগারদের জন্য এদিন স্বপ্নের দিন, নিজেদের 26 বছর টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন। বলতে পারেন 15টা সেশনের মোটে তো 3টা গেল, তবে ওই প্রবাদটা মনে আছে তো? সকালের সূর্যই বলে দেয় দিনটা কেমন যাবে। শান্তর সেই সুন্দর সকাল। টস জিতে আগে ব্যাটিংয়ে নামা ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষে যখন ওয়াটারল্যান্ড আর ট্রাভিস হেড ব্যাট করতে নামলেন, টাইগারদের পক্ষে বাজি ধরার লোক হয়তো খুঁজে পাওয়া যাবে না। তবে এই দলে এমন একজন আছেন গতি নয়, যার মূল অস্ত্র সুইং, আর তাতেই কাবু ঘরের ছেলে ওয়াটারল্যান্ড। কিছুক্ষণ বাদে বোকা বনে বোল্ট বিগম্যান ট্রাভিস হেড, যে ধাক্কা সামলাতে পারেননি মার্নাস লাবুশেন, ক্যামেরন গ্রিন। তবু আক্ষেপ নিয়ে প্রথম সেশন শেষ করে টাইগাররা। আক্ষেপ, স্টিভেন স্মিথের বলটা তানজিদ তামিম তালুবন্দি করতে পারেননি। আরও এক দফা জীবন পান স্মিথ থার্ড আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে। তবে সেই আক্ষেপ দীর্ঘ হয়নি। এক প্রান্তে স্টিভেন স্মিথ থাকলেও অন্য প্রান্ত ভেঙে গেছে তাসের ঘরের মতো। এবাদের তাসকিনরা দুর্ভেদ্য। শেষ স্পেলে আরও ক্ষুরোধার হাসান মাহমুদ। কামিন্সে শুরু। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে নিজের ফাইফার পূর্ণ করেন স্মিথকে ফিরিয়ে। 109 বলে 71 করেন স্টিভ। হাসান শেষ করেন তার ক্যারিয়ার সেরা বোলিং 55 রানে 6 উইকেট নিয়ে। জবাব দিতে নেমে বাংলাদেশের শুরুটাও বড় দলের মতন। উদ্বোধনী জুটিতে আছে 36, 20 করে সাদমান ফিরলেও তানজিদ তামিম আর মুমিনুলের 60 রানের অবিচ্ছিন্ন জুটিতে টাইগাররা আরামসে করে দিন পার। বিপরীতে গেল 16 বছরের নিজেদের মাটিতে এটাই অস্ট্রেলিয়ার সবচাইতে অস্বস্তিকর দিন, তার উপর প্রতিপক্ষ যখন বাংলাদেশ। তবে ভুলে গেলে চলবে না, শান্তর এই বাংলাদেশ বদলে গেছে অনেক আগেই। তারা এখন টেস্ট সাইকেলের 4 নম্বর দল। তাই তো প্রথম দিনের মতোই পুরো টেস্টে এখন লাল সবুজের অমন দাপট দেখার অপেক্ষায় 56,000 বর্গ মাইল। মাহবুব রিমন, স্টার প্লে। একজন ব্যাটার নিজে ফিল করেছেন তিনি আউট হয়েছেন। শুধু তাই না, ঘটনার পরে নিজের গন্তব্য ড্রেসিং রুমের পথে হাঁটাও শুরু করেছিলেন। তবে অতি আধুনিক প্রযুক্তির কারণে তাকে নট আউট ডিক্লেয়ার করা হয়েছে। ডারউইনে বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্টের প্রথম দিনে ঘটে গেছে এই ঘটনা। আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন স্টিভ স্মিথ আর ডিআরএস। ক্রিকেট নাকি জেন্টলম্যানস গেম, আর সেই খেলা ব্যাটার নিজে আউট অনুভব করে ড্রেসিং রুমের দিকে হাঁটা ধরেন, কিন্তু আধুনিক প্রযুক্তি বলে হি ইজ নট আউট। তখন প্রশ্ন ওঠে, এই হাই এন্ড টেকনোলজির যুগে ভুল বার্তা দিচ্ছে কে? ভুল কি আম্পায়ারের, প্রযুক্তির, নাকি টেস্ট ইতিহাসে বাংলাদেশের অন্যতম সেরা দিনে ভাগ্যের ছোঁয়া পেয়েছে অস্ট্রেলিয়া? স্মিথ অবশ্য ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে তেমনটাই স্বীকার করেছেন। ঘটনা অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের 21তম ওভারের। এবাদতের অফ স্ট্যাম্পের বাইরের একটা সুইঙ্গার স্মিথের ব্যাট ঘেঁষে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে। বাংলাদেশের কট বাহাইন্ডের আবেদনে লঙ্কান আম্পায়ার কুমার ধর্মসেনা সাড়া না দিলেও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কাল বিলম্ব না করে নেন রিভিউ।
কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আম্পায়ার সিদ্ধান্ত জানানোর আগেই ড্রেসিং রুমের দিকে হাঁটা শুরু করেন 7 রানে থাকা স্টিভ স্মিথ। নিজের ব্যাটে বল লাগার বিষয়ে তিনি যে নিশ্চিত ছিলেন তার এই আচরণে সেটাই স্পষ্ট হয়। অথচ আল্ট্রা এজে মেলেনি কোনো শব্দের অস্তিত্ব। টিভি আম্পায়ার বহাল রাখেন মাঠের আম্পায়ারের নট আউট সিদ্ধান্ত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্মিথ নিজেও স্বীকার করেন সেই সত্য। কিছু একটা ফিল করেছি, আমি ভেবেছিলাম আউট হয়ে গেছি, তাই হাঁটা শুরু করি, তবে প্রযুক্তি আর ভাগ্য আজ আমাকে বাঁচিয়ে দিয়েছে। স্মিথের এই মন্তব্য আগুনে ঘি ঢেলেছে। প্রশ্ন উঠেছে আল্ট্রা এজের বিশ্বস্ততা নিয়ে। সাবেক অস্ট্রেলিয়ান কিংবদন্তি ম্যাথিউ হেইডেন মনে করেন আধুনিক এই প্রযুক্তি খেলায় সুবিধার চেয়ে বিভ্রান্তিই বেশি তৈরি করছে। মাঠের আম্পায়ার সাউন্ড না পাওয়ায় আউট দেননি, সেটি স্বাভাবিক হতে পারে, কিন্তু প্রযুক্তির যদি এই দশা হয় তবে এর মাসুল কাকে গুনতে হবে? নিশ্চিত উইকেট থেকে বঞ্চিত হলো বাংলাদেশ, আর অন্যদিকে ভুলে ভরা আধুনিক প্রযুক্তির কারণে পার পেয়ে গেল স্মিথ। যদি স্মিথ তখন 7 রানেই আউট হয়ে ফিরে যেতেন তবে ম্যাচের চিত্রটা কেমন হতো? জাপানের বিরতি পর্যন্ত অস্ট্রেলিয়া 183 রানে 8 উইকেট হারিয়েছিল, যার মধ্যে একাই 67 রানে অপরাজিত ছিলেন স্মিথ। 2 রানে ক্যাচ মিসের পর 7 রানে ডিআরএস এর ভুলে আবারও বেঁচে যাওয়া স্মিথই অজিদের পুরোপুরি ভেঙে পড়া থেকে বাঁচিয়েছেন। ওই সময়ে স্মিথ ড্রেসিং রুমে ফিরে গেলে হয়তো 198 নয় 150 রানের আগেই গুটিয়ে যেত অজিদের প্রথম ইনিংস। ডায়না জারিন, স্টার প্লে। লাইন লেন্থ মেনে বোলিং আর ইংল্যান্ডের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়েই অস্ট্রেলিয়ার রাঘব বোয়াল ব্যাটারদের নাস্তানাবুদ করেছেন হাসান মাহমুদ। নাহিদ শরীফুলকে ছাড়াই ডারউইনের প্রথম দিন বাংলাদেশকে টেনে তুললেন তাসকিন, এবাদত আর হাসান, যেখানে 55 রানে 6 উইকেট নিয়ে স্বাগতিকদের ব্যাটিং লাইন আপ গুড়িয়ে দিয়েছেন হাসান একাই। বিস্তারিত গোলাম মোর্শেদের রিপোর্টে। অস্ট্রেলিয়ার সাথে টেস্ট সিরিজ শুরুর আগে বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে তৈরি হয়েছিল নানা দুশ্চিন্তা। ইনজুরিতে পেসার নাহিদ রানা ও শরীফুলের ছিটকে যাওয়ায় চাপ তৈরি হয়েছিল বোলিং ইউনিটে। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম দিন শেষে সেই চাপটাই যেন পরিণত হলো আত্মবিশ্বাসে। ডে ওয়ানে 6 উইকেট নিয়ে ভেঙে দিয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ। টি ব্রেকের পর ব্যাটিংয়ে নেমেও বাংলাদেশের স্কোরবোর্ডে 1 উইকেটে 96 রান। দিন শেষে তাই তো হাসান মাহমুদের মুখে তৃপ্তির ছাপ। অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের পারফরমেন্সের পেছনে কৃতিত্ব দিয়েছেন পরিকল্পনা মেনে বোলিং আর সতীর্থদের তৈরি করা চাপকে। উইকেট সকালে অনেক একটু মশায় ছিল, তারপরে সফট ছিল এবং সিম মুভমেন্ট হচ্ছিল। তো আমরা যেটা প্ল্যান করেছিলাম যে আমরা খুবই ডিসিপ্লিন বোলিং করব, পার্টনারশিপ বোলিং করব, এবং সেটাই হয়েছে। এবং এবাদত, তাসকিন ওরা এক পাশ থেকে খুব ভালো বোলিং করেছে এবং প্রেশারটা আলটিমেটলি আমরা বিল্ড করতে পারছিলাম। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলার অভিজ্ঞতাও অস্ট্রেলিয়ার কন্ডিশনে কাজে এসেছে হাসান মাহমুদের। উইকেটের লাইন লেন্থ ধরে রাখার আত্মবিশ্বাসটাই যেন পার্থক্য গড়ে দিয়েছে। এখন এই পারফরমেন্স ধরে রাখাটাই মূল টার্গেট হাসানের। কন্ডিশন ওয়াইজ বোথ সিমিলার আমি পেয়েছি, এবং ওখানে আসলে বোলিং করার পরে আরেকটু আমি কনফিডেন্ট ফিল করি নিজেকে যে এই কন্ডিশনগুলোতে আসলে কীভাবে বল করতে হয় বা কোন লেন্থে বল করতে হয়, এটা আসলে খুবই শেখার বিষয় আছে। এবং প্র্যাকটিসেও অনেক আমরা ভালো প্র্যাকটিস করেছি, ইভেন নিউ বল উইথ দ্য ওল্ড বল। সো এগুলো আর কি কাজে দেয়, যে কন্ডিশনটা আসলে হেল্পফুল। হাসান মাহমুদের 55 রানে 6 উইকেটে অস্ট্রেলিয়ার মাটিতে কোনো বাংলাদেশি পেসারের প্রথম ফাইফার। শুধু রেকর্ড নয়, 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে নেমে দলের সবচেয়ে বড় ভরসায় পরিণত হয়েছেন টাইগার এই পেসার। গোলাম মোর্শেদ, স্টার প্লে। রাজনীতির কারণেই বাংলাদেশ সিরিজ নিয়ে টালবাহানা করছে ভারত। ক্রিকেটকে অস্ত্র বানিয়ে এমন কাণ্ডের প্রভাব পড়তে পারে বিশ্বকাপ আসরেও, মনে করছেন বিসিবির সাবেক পরিচালক মেজর অবসরপ্রাপ্ত ইমরোজ আহমেদ। তবে ধোঁয়াশা কাটাতে বিসিবির প্রতিও দিয়েছেন বিশেষ বার্তা। রেদন শাওনের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ সিরিজ নিয়ে ভারতের একের পর এক টালবাহানা, ৮০-৮০ বলেও শেষ পর্যন্ত ফাঁকি দিয়েছে প্রতিবেশী দেশটা। ক্রিকেট নিয়ে রাজনীতির এই নতুন সমীকরণে আতঙ্কিত বিসিবির সাবেক পরিচালক মেজর ইমরোজ আহমেদ। না, এটা দুঃখজনক। প্রথমে হচ্ছে দুঃখজনক 2025-এ কিন্তু যখন আমরা গেলাম না, তখন কিন্তু আমাদের হকি টিম তখন ভারতে খেলছিল। এখন যদি আপনি বলেন এখনকার সময়ের কথা, এখনো কিন্তু রাজশাহীতে ফুটবল খেলা চলছে, এখানে ভারতীয় দল আসছে একটা। তাহলে কি ক্রিকেটটাই আসলে পলিটিক্স হয়ে গেছে? এর জন্য আপনাকে আমি বললাম যে
ক্রিকেটটাকে আমরা অস্ত্র বানিয়ে ফেলেছি। ক্রিকেটটাকে আমরা একটা মাধ্যম বানানো উচিত ছিল ফর পিস, যে যেখানে গোলমাল সেখানে ক্রিকেট দিয়ে দাও, ইট উইল স্প্রেড পিস। এখন দেখা যাচ্ছে যেখানে একটু মনোমালিন্য আছে, যেখানে একটু গোলমাল আছে, যেখানে একটু একের সাথে আরেকের একটু ছোট্ট দ্বন্দ্ব আছে, সেখানেই ক্রিকেট ঢুকিয়ে দেওয়া হচ্ছে যাতে ইটস বিকাম মোর ডেঞ্জারাস ওয়েপন। ভারতের সাথে বাংলাদেশের এই রাজনৈতিক দূরত্বের প্রভাব পড়তে পারে বিশ্বকাপেও। আমার কাছে মনে হচ্ছে এরপরে সাবকন্টিনেন্টে এক্সেপ্ট শ্রীলঙ্কা ওয়ার্ল্ড কাপ হওয়ার আর কোনো সুযোগ নাই। শ্রীলঙ্কা এককভাবে যে ওয়ার্ল্ড কাপ করতে পারবে তেমনটা হওয়ারও সুযোগ নাই। তার মানে হচ্ছে জয়েন্টলি করলেই দেখবেন বাংলাদেশ এখন যুক্ত হলো ইন্ডিয়া পাকিস্তানের সাথে, যে ভারত এখানে খেলতে আসবে না, বাংলাদেশ যাচ্ছে না খেলতে, পাকিস্তান তো যাচ্ছেই না, ভারত যাচ্ছে না পাকিস্তানে। তাইলে এখানে যে পরিস্থিতি শুরু হলো, আফগানিস্তানের তো কোনো অবস্থানই নাই ক্রিকেট হোল্ড করা, তাহলে হু ইজ গোয়িং টু হোল্ড দিস ওয়ার্ল্ড কাপ? ভারত সিরিজ ভেস্তে যাওয়ায় আর্থিকভাবে লোকসান হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। যদিও এই ক্রীড়া সংগঠকের দাবি, ব্যবসার চেয়ে এখানে গুরুত্ব দেওয়া উচিত ক্রিকেটকে। ওনারা এখন আসছেন না, পরে আসবেন, এটাতে আবার 4 নেশন টুর্নামেন্ট হতে পারে, বাংলাদেশের বিরাট বড় আর্থিক লাভ হবে, সনি এটা টেলিকাস্ট করবে, জিনিসগুলো কিন্তু তেমন না। এগুলো মানুষজনকে প্রলেপ দেওয়ার জন্য কিছু বার্তা কেউ দিচ্ছেন। এখন যারা এগুলো বলে বেড়াচ্ছেন 100 কোটি টাকা 200 কোটি টাকা পাচ্ছি আমরা, ইন্ডিয়া আবার আসবে, সান্ত্বনা দিয়েছে, আমার মনে হয় এখানে টাকার ফোকাসটা আমরা যদি না করি ইজ বেটার। বিকজ সম্মানের সাথে বাঁচতে হলে ইউ আর এ ক্রিকেটিং নেশন। আপনাকে যে প্ল্যান যেটা থাকে আইসিসির, সেই প্ল্যানটাকে রেসপেক্ট করে আপনাকে খেলতে হবে। এদিকে ভারত সিরিজ নিয়ে বিসিবির কাছেও আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা চেয়েছেন ইমরোজ। ঠিক কী কারণে বাতিল করা হয়েছে এই সিরিজ, এ নিয়ে এখনও ধোঁয়াশায় দুই দেশের ক্রিকেট ভক্তরা। রেদওয়ান শাওন, স্টার প্লে, ঢাকা। জমকালো আয়োজনের মাধ্যমে নতুন মৌসুমের ফুটবলারদের পরিচয় করালো মোহামেডান স্পোর্টিং ক্লাব। বৃহস্পতিবার ক্লাবে পরিচয় করানোর পর বাফুফে ভবনে গিয়ে ফুটবলার লাইসেন্স করায় মোহামেডান। নতুন মৌসুমে চ্যাম্পিয়ন হবার লক্ষ্য ক্লাবটির কর্তা ও ফুটবলারদের। বসুন্ধরা কিংসের অন্যতম পরিচিত মুখ ও জাতীয় দলের সবচেয়ে অবহেলিত গোলরক্ষক আনিসুর রহমান জিকো এবার নতুন আঙ্গিনায় কিংস ছেড়ে মাতাবেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে। শুধু জিকো নয়, এবারের মৌসুমে নতুন বেশ কিছু ফুটবলার নিয়ে শক্তিশালী দল করেছে মতিঝিলের ক্লাবটি। নতুন ও পুরাতন এসব প্লেয়ারদের জমকালো আয়োজন করে পরিচয় করিয়ে দিল মোহামেডান। গেল মৌসুমে যে দৃশ্য দেখা মেলেনি মোহামেডানে, এবার আবারও সেই ঐতিহ্যবাহী দৃশ্য ফিরিয়ে আনলো ক্লাবটি। ঘোড়ার গাড়িতে করে ফুটবলারদের নিয়ে গেছে বাফুফেতে। খেলোয়াড়দেরকে ঐক্যবদ্ধ রাখা, ডিসিপ্লিনের মধ্যে রাখা, ভালো প্র্যাকটিস করা, ভালো খাবার দাবার দেওয়া এবং ভালো পুনর্বাসন করা, এটা থাকবে আমাদের মূল উদ্দেশ্য। আমরা আগামী 15-16 তারিখের মধ্যে প্র্যাকটিস কল করব এবং এর আগেই আমরা একটা লাইসেন্সধারী বিদেশি কোচ আমরা দলে অন্তর্ভুক্ত করব। গেল মৌসুমটা ভালো কাটেনি মোহামেডানের, তবে নতুন মৌসুমে ভালো কিছু করার আশা ফুটবলারদের। মোহামেডান আমাদের এই পর্যন্ত যেভাবে কমিটমেন্ট করছে সবগুলো আমাদের তারা ঠিকভাবে পালন করছে, আর তাদের উপর আমরা এখন পর্যন্ত বিশ্বাস আছে। এবং আপনার যদি একটা টিম চ্যাম্পিয়ন হতে যায়, আপনার অবশ্যই এগুলো যদি কমিটমেন্ট যদি ঠিক থাকে, অবশ্যই আমরা এবার ভালো কিছু করব। তারা বিবেচনা করেই আসলে প্লেয়ার নিয়েছে এবং প্রত্যেকটা পজিশনে সিলেক্ট করেই তারা প্লেয়ার নিয়েছে। সো আমার মনে হয় যে ডেফিনেটলি একটা ভালো টিম হয়েছে এবং ইনশাআল্লাহ এটার প্রতিফলন আমরা মাঠে দেখতে পাবো। একটা চ্যাম্পিয়ন টিম করতে হলে চ্যাম্পিয়নের প্লেয়ার দরকার পড়ে, কারণ আপনি দেখেন বসুন্ধরা গতবার চ্যাম্পিয়ন হয়েছে, বসুন্ধরার থেকে 5-6টা প্লেয়ার আসে, আমি মনে করি যে ভালো। দলবদল সম্পন্ন হলেও অধিনায়কের নাম এখনও ঘোষণা করেনি মোহামেডান স্পোর্টিং ক্লাব। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে, ঢাকা। বাংলাদেশ দলের প্রধান চ্যালেঞ্জ এশিয়ান কাপ কোয়ালিফায়ার। হাভিয়ার কাবরেরা সফল হতে পারেননি। থমাস ডুলি কি পারবেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী দলকে এশিয়ান কাপের টিকিট এনে দিতে? মিডফিল্ড হতে পারে ডুলির সেরা অস্ত্র। রহমান পেয়ারের এক্সপ্লেইনারে দেখুন বিস্তারিত।
লাল সবুজের ফুটবল মানেই ছিল রক্ষণের খোলসে ঢুকে থাকা, প্রতিপক্ষের ঝোড়ো আক্রমণ ঠেকিয়ে কোনো মতে গোল এড়ানোর গল্প। কিন্তু দিন বদলেছে। বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজ আর শুধুই রক্ষণ সামলানো কোনো দুর্বল নাম নয়, মাঠের প্রাণ কেন্দ্র অর্থাৎ মিডফিল্ডে গড়ে উঠছে লাল সবুজের আসল দুর্গ। কিন্তু প্রশ্ন একটাই, দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে আসল চ্যালেঞ্জ যখন সামনে, তখন কি এই পাওয়ার হাউস মান ধরে রাখতে পারবে? এফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয়াই এখন বাংলাদেশের ফুটবলের চূড়ান্ত লক্ষ্য। বাংলাদেশের মিডফিল্ড নির্ভর কৌশল কি সাফল্য এনে দেবে? বাস পার্কিং নীতি ঝেড়ে ফেলে বাংলাদেশ এখন খেলছে আক্রমণাত্মক ফুটবল, আর এই কৌশলের মেরুদণ্ড হলো দলের শক্তিশালী মিডফিল্ড। 1980 সালের পর বাংলাদেশ আর এশিয়ান কাপের মূল পর্বে উঠতে পারেনি। বাংলাদেশ দলের লক্ষ্য ফিফা র্যাঙ্কিং দ্রুত 160-এর নিচে নামিয়ে আনা। এশিয়ার পরাশক্তিদের বিপক্ষে পয়েন্ট ছিনিয়ে নেওয়া ছাড়া এই লাফ দেয়া অসম্ভব। সাফ অঞ্চলে রাজত্ব করা সহজ, কিন্তু এএফসির মঞ্চ সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশ ফুটবল দলের মিডফিল্ড অভিজ্ঞতা, আন্তর্জাতিক মান এবং তারুণ্যের দুরন্ত এক ককটেল। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা তারকা হামজা চৌধুরীর লাল সবুজে আগমন পুরো চিত্র বদলে দিয়েছে। তার সাথে যুক্ত হয়েছেন কানাডার লিগে খেলা সমিত সোম, রয়েছেন জামাল ভুঁইয়া ও সোহেল রানার মতো অভিজ্ঞ কান্ডারি, সাথে শেখ মুরসালিনের মতো অ্যাটাকিং মিডফিল্ডার। এই সব টিমের সাথে আমাদের টিম তো এখন অনেক বেটার টিম। আমরা এখন এই সাপের চিন্তা আমার মনে হয় আমার করা উচিত না, আমরা করা উচিত না। আমাদের এখন এশিয়ান কোয়ালিফাইং রাউন্ড এদিকে যাওয়া উচিত। যেহেতু ওয়ার্ল্ড কাপ কিন্তু 48 থেকে আবার 65 হয়েছে না, 64 হয়েছে, সেখানে এখন হয় না, হওয়ার সুযোগ আছে। আমাদের ওইদিকে চিন্তা করা উচিত। এখন আমাদের তো হওয়া উচিত ছিল, আমরা সবার আগে যাওয়া উচিত ছিল। আমরা তো সাপের ভিতরে আমরা পাকিস্তান ইন্ডিয়ার কাছাকাছি তো বড় উপরের দিকে টিম। আমরা চেষ্টা করবো আগে, যেহেতু আমাদের লিগ হয়, আমাদের বড় ইনভেস্টমেন্ট আছে বাংলাদেশের ফুটবলে, আমাদের চেষ্টা চেতনা অনেক বেশি। আমরা সাপ বাদ দিয়ে আমরা এখন ওদিকে গেলে আমাদের টিমের স্ট্যান্ডার্ড বাড়বে আরও, স্বাভাবিক কারণে। কারণ লাস্ট কতগুলো ম্যাচ আমরা ভালো খেলেছি, আমরা এশিয়ান কাপ কোয়ালিফাইং রাউন্ডে ভালো খেলেছি। সেই ক্ষেত্রে ওই টেম্পোটা ধরে রাখা উচিত। ধরতে গেলে আমাদের কোথায় খেলা উচিত, সাফে না আসিয়ানে? আমরা আসিয়ান খেলা উচিত। নিচে নেমে রক্ষণ ভাগকে পাহারা দেয়া থেকে শুরু করে এক পাসে প্রতিপক্ষের ডিফেন্স চিরে স্ট্রাইকারদের কাছে বল পৌঁছে দেয়া, সবই তারা করছেন নিখুঁতভাবে। ফিলিপাইনকে অপরাজিত রেখে এশিয়ান কাপে নেয়া হাই প্রোফাইল কোচ থমাস ডুলি কি বাংলাদেশে সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে পারবেন? ডুলির গেম প্ল্যান এবং ফিলোসফি বেশ পরিষ্কার, আক্রমণাত্মক 4-2-3-1 ছক। ডুলির প্রিয় এই ফরমেশনের মূল চালিকা শক্তি হলো মিডফিল্ড। দুজন ডিফেন্সিভ মিডফিল্ডারকে ডাবল ব্লক হিসেবে রেখে সামনে আক্রমণাত্মক উইঙ্গার ও স্ট্রাইকারদের দিয়ে তিনি ক্ষুরধার আক্রমণ শানানোর কৌশলই বেছে নেন। জয়ের মানসিকতা, ডুলির ড্রেসিং রুমের স্পষ্ট বার্তা, আমরা বলের পেছনে দৌড়াবো না, বল নিয়ে প্রতিপক্ষকে দৌড়াবো। সম্মানজনক পরাজয়ের মানসিকতা তিনি পুরোপুরি উপড়ে ফেলেছেন। ডুলির সাফল্যের চাবিকাঠি লুকিয়ে আছে হামজা, জামাল, মুরসালিনদের এই শক্তিশালী মিডফিল্ডের সঠিক ব্যবহারে। মাঝ মাঠ যদি ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে পারে, তবে ডুলির সাফল্য সময়ের ব্যাপার মাত্র। দুর্বলতা, একাদশের ওপর অতিরিক্ত নির্ভরতা। হামজা বা সমিতের মতো মূল প্লেমেকার চোট পেলে বা কার্ডের সমস্যায় পড়লে বেঞ্চ থেকে একই মানের ব্যাকআপ পাওয়া কঠিন। শেষ সময়ের মনোযোগ ভঙ্গ, ম্যাচের শেষ 15 মিনিট খেয়েই হারিয়ে গোল হজম করার পুরনো রোগ এখনো পুরোপুরি সারেনি। এশিয়ার পরাশক্তিদের বিপক্ষে 1 সেকেন্ডের ভুলও ডেকে আনতে পারে বিপর্যয়। সাফের তুলনায় এশিয়ান কাপের যোগ্যতা পর্ব এক সম্পূর্ণ ভিন্ন মাত্রার যুদ্ধক্ষেত্র। এখানে প্রতিপক্ষের শারীরিক ও মানসিক তীব্রতা অনেক বেশি। সিঙ্গাপুর, হংকংয়ের মতো দলগুলোর বিপক্ষে খেলতে গিয়ে বাংলাদেশ দেখেছে শেষ মুহূর্তে গোল হজম করে ম্যাচ হারানোর পুরনো অভ্যাস কতটা ভয়ঙ্কর। হংকংয়ের কাছে ঘরের মাঠে 4-3 গোলে হার, সিঙ্গাপুরের কাছে হার,
মানসিকভাবে ভেঙে পড়ার ইতিহাস। শেষ 10 মিনিটে দল যেভাবে গুড়িয়ে যায় তা নিয়ে প্রশ্ন তোলে বর্তমান স্কোয়াডের ফিটনেস ও মানসিক শক্তি নিয়েও। রহমান পেয়ার, স্টার প্লে। খেলাও থামবে না খবরও কিন্তু সময় বলছে আজকে এখন থামতে হবে আমাদের। তবে আমরা ফিরবো প্রতিদিন ঠিক দুপুর 1:30 আর রাত 8টায়। টিল দেন স্টার প্লে।